স্টোমাটা বন্ধ করার ক্ষেত্রে আর খোলার ক্ষেত্রে পটাশিয়াম আয়ন ভূমিকা রাখে। ওকে, স্টোমাটাল ওপেনিং এবং ক্লোজারের ক্ষেত্রে পটাশিয়াম ভূমিকা রাখে। দ্যাটস গুড, ভেরি গুড। একটা স্পেসিফিক ফাংশন হয়েছে, কারণ স্টোমাটা অ্যাকচুয়ালি ওয়াটার রেগুলেশন করে প্ল্যান্টে, এবং যেটা করে আসলে স্টোমাটা ক্লোজিং এবং ওপেনিং এর মাধ্যমে। আর কিছু Activation of enzyme. Enzyme activation. আমরা একটু দেখি, আমরা বলি যে ফটোসিনথেসিসের জন্য পটাশিয়াম একটা এসেনশিয়াল আয়ন, এবং প্রোটিন সিনথেসিসের জন্য পটাশিয়াম একটা এসেনশিয়াল আয়ন, এবং এটা হচ্ছে মেটাবলিক কিছু ফাংশনের সাথে জড়িত। এসেনশিয়াল রোল ফর রেগুলেটিং লিফকে রেগুলেট করে, যেটা কন্ট্রোল স্টোমাটাল মুভমেন্ট এন্ড রেগুলেট ওয়াটার ইউজ। পটাশিয়াম আসলে বেসিক্যালি আমরা বলি যে ওয়াটার ইউজ এফিসিয়েন্সি বাড়ানোর জন্য প্ল্যান্টে বা কন্ট্রোল করার জন্য পটাশিয়াম কাজে লাগে আমাদের। কিছু মেটাবলিক ফাংশন করে এবং ফটোসিনথেসিসেও হেল্প করে। প্রোটিন সিনথেসিস এন্ড ফটোসিনথেসিস, এই দুইটাতে পটাশিয়ামের ভূমিকা থাকে। Those are the essential the function of potassium specifically in plant. Now আমরা আসলে পড়ব হচ্ছে মিউরিয়েট অফ পটাশিয়াম ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। তার আগে আমরা একটু পটাশিক ফার্টিলাইজারের বা পটাশ মিউরিয়েট অফ পটাশ ম্যানুফ্যাকচার যেভাবে করা হয় বা আদার পটাশিক ফার্টিলাইজার, এগুলোর কি থেকে করা হয় সেটা একটু জেনে নিই, তারপর আমরা আগাবো। আমি এই স্লাইডটা দেখো, সোর্স অফ পটাশ ওর বলছি। পটাশ কন্টেইনিং ওর, এটার সোর্স কি থাকে, এইটায় যাওয়ার আগে আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে মিউরেট অফ পটাশ ম্যানুফ্যাকচারিং কোথায় হয় তোমরা সেটা কি জানো? বাংলাদেশে কোথায় মিউরেট অফ পটাশ ম্যানুফ্যাকচারিং হয়? Do you have any idea? Well, কারো কোনো আইডিয়া আছে যে মিউরেট অফ পটাশের ফ্যাক্টরি কোথায়, ম্যানুফ্যাকচার কোথায় হয়? নেই। ওকে, তোমাদেরকে ফার্টিলাইজার ফ্যাক্টরি বাংলাদেশে কখন এস্টাবলিশ হয় প্রথম, এখন কয়টা ফার্টিলাইজার ফ্যাক্টরি আছে, কি কি ফার্টিলাইজার প্রডিউস করে সে সম্পর্কে কোনো আইডিয়া আছে? এনি আইডিয়া? ম্যাডাম প্রথম 1961 সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে। নাম কি? ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি। গুড। এই ফার্টিলাইজার ফ্যাক্টরিটা কি আছে এখনো? না ম্যাডাম, 2012 তে বন্ধ হয়ে গেছে। 2012 তে ফার্টিলাইজার ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে, সেটাকে নতুন করে তৈরি করা হয়েছে, সেটা কি জানি আমরা? না ম্যাম। ফার্টিলাইজার ফ্যাক্টরিটা বন্ধ করে, ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি বন্ধ করা হয়েছে, কিন্তু সিলেটে ওই জায়গাতে আরেকটা ফার্টিলাইজার ফ্যাক্টরি করা হয়েছে, সেটা কি জানি আমরা? শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি, এক্স্যাক্টলি। এবং এটা কিসের ফার্টিলাইজার ফ্যাক্টরি সেটা জানো? কি ফার্টিলাইজার প্রডিউস করে? ইউরিয়া। গুড। অনলি ইউরিয়ার পরে আর কিছু নেই, অনলি ইউরিয়া। তো বাংলাদেশে কয়টা ফার্টিলাইজার ফ্যাক্টরি আছে সেটা কি তোমরা জানো? ম্যাম 14টা। 14টা। 14টা ফার্টিলাইজার ফ্যাক্টরি যে বলছো, সে বলো তো কোথায় কোথায় আছে? ম্যাম চট্টগ্রামে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার, তারপর কর্ণফুলী সার কারখানা, তারপর জামালপুরে যমুনা ফার্টিলাইজার। 3টা হলো। তারপর এখন শাহজালাল হচ্ছে। শাহজালালে একটা। তারপর ব্রাহ্মণবাড়িতে আশুগঞ্জে। তারপর ম্যাম তারপরে পলাশ আছে নরসিংদী একটা। নরসিংদী, জি। তারপর ঘোড়াশাল নরসিংদী একটা। তারপর চট্টগ্রামে আনোয়ারায়। নাথিং এলস।
নাথিং। আর চিটাগাং ইউরিয়া ওটা বলছি তো। চিটাগাং ইউরিয়া বলছো, যেটা বলো না সেটা হচ্ছে কাফকো। হামিদ কাফকো যেটা আমরা বলি যে কাফকো হচ্ছে জি ম্যাম, কর্ণফুলী সার কারখানা ইন্টারন্যাশনাল যেটা। জি। এনিওয়ে, তুমি যেটা বলছো 14টা ফার্টিলাইজার ফ্যাক্টরি নাও, ইউরিয়া প্রোডাকশন ফ্যাক্টরি আমাদের আসলে 6টা এবং টিএসপি প্রোডাকশন ফ্যাক্টরি হচ্ছে 1টা। আর কাফকোটাকে আমরা ধরি আসলে সরকারের না, এটা ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার ফ্যাক্টরি। সো যমুনা ফার্টিলাইজার ফ্যাক্টরি আশুগঞ্জ, ওটাকে আসলে ফার্টিলাইজার ফ্যাক্টরি বলে না, আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানি বলে। তারপরে যেটা আমাদের হচ্ছে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি, সিলেট ইউরিয়া ফার্টিলাইজার, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি, চিটাগাং টিএসপি ফার্টিলাইজার কমপ্লেক্স এবং কাফকো সবগুলো চিটাগাংয়ে। অ্যান্ড দেন নরসিংদীতে যেটা আছে ঘোড়াশাল ফার্টিলাইজার এবং পলাশ। এই হচ্ছে আমাদের ফার্টিলাইজার ফ্যাক্টরি। তোমাদের এই ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলো সম্পর্কে ইন ডিটেলস আমি বলছি না, কারণ আখতার হোসেন চৌধুরী স্যার যখন তোমাদের ইউরিয়া পড়াইতে আসবেন উনি শুরুই করবেন ওটা দিয়ে, কারণ ওটা ওনার পছন্দের টপিকস। এই জন্য ডিটেলস আমি যাচ্ছি না। আমি যেটা তোমাদের কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে মিউরেট অফ পটাশের ফ্যাক্টরি কোনটা? Which fertilizer factory produce muriate of potash? কাফকো। Anyone else? Try করো। কাফকো হয়নি, অন্য কেউ? কেউ? ম্যাম টিএসপি ফার্টিলাইজার কমপ্লেক্স ওনলি প্রোডিউস টিএসপি এবং বাই প্রোডাক্টস হিসেবে জিপসাম। চট্টগ্রামে প্রথম 4টা ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লিমিটেড টিএসপি প্রোডিউস করে। টিএসপি। আমি জানতে চাচ্ছি মিউরেট অফ পটাশ, এমওপি। মিউরেট অফ পটাশ হয় না বিডিতে। বলো। মিউরেট অফ পটাশ বিডিতে হয় না। বিডিতে হয় না মানে কি? বাংলাদেশে হয় না। এফবি যুগের মানুষ তো, তোমরা সবকিছুই সংক্ষেপে বলো তো। বিডি দিয়ে আরো অনেক কিছু বোঝা যায় না? জি ম্যাম। এনিওয়ে, ওর অ্যান্সার যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশে মিউরেট অফ পটাশ হয় না। ওয়েল, দ্যাট ইজ দ্য অ্যাকিউরেট অ্যান্সার। বাংলাদেশে মিউরেট অফ পটাশ তৈরি করা হয় না। উই ডু ইম্পোর্ট। আমরা মিউরেট অফ পটাশ তৈরি করি না, আমরা ইম্পোর্ট করি বাইরে থেকে। কেন হয় না সেটা বলতে পারো? কোনো ধারণা? সোর্স নাই। তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে তোমাদের নিজেদের অডিও এবং ভিডিও দুইটাই অফ করো। যারা কথা বলবে তারা অডিওটা অন করে কথা বলবে এবং বাকি সময় অডিও ভিডিও দুইটাই অফ রাখবে, কারণ প্রচুর বাফারিং হচ্ছে। ঠিক আছে? সো আমরা যেটা বলছিলাম যে মিউরেট অফ পটাশ আমাদের দেশে হয় না, এবং কেন হয় না? মিউরেট অফ পটাশের সোর্সটা নাই আমাদের দেশে। আমাদের দেশে পটাশের সোর্স একেবারে নাই বলা যাবে না, কারণ মিউরেট অফ পটাশের একটা সোর্স হচ্ছে ব্রাইন আমাদের আছে, কিন্তু সীমিত পরিমাণে। আর যেটা পটাশের মূল সোর্স সেটা হচ্ছে ওর বা আকরিক বলি, যেটা আমরা পটাশ কন্টেইনিং আকরিক, ওইটা আমাদের দেশে নেই। যে লার্জ স্কেলে আকরিকের প্রয়োজন হয় সেটা আমাদের নেই বলে আমরা হচ্ছে মিউরেট অফ পটাশ তৈরি করি না, আমাদের জন্য এটা কস্ট ইফেক্টিভ হয় না। সো একটু দেখি যে আমরা মিউরেট অফ পটাশ, এখন থেকে এটা খেয়াল রেখো, মিউরেট অফ পটাশ একটা মোস্ট ইম্পর্টেন্ট ফার্টিলাইজার যেটা আমাদের দেশে প্রডিউস করা হয় না। অবশ্য যেগুলো প্রডিউস করা হয় সেগুলোর অবস্থাও খুবই খারাপ। ফার্টিলাইজার সম্পর্কে আসলে যেটা খুব দুঃখজনক ইনফরমেশন হচ্ছে যে আমাদের দেশে প্রচুর ইউরিয়া প্রডিউস হয়, কিন্তু তারপরেও ইউরিয়া আমাদের দেশে হচ্ছে ইম্পোর্ট করা হয়। আমাদের দেশে প্রচুর টিএসপি এসএসপি প্রডিউস করা হয় এবং টনকে টন নষ্ট করা হয়, ইউজ করা হয় না ফিল্ডে। এর সাথে অনেক ফ্যাক্টর জড়িত আছে, কিন্তু ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলোর অবস্থা আসলেই শোচনীয় বাংলাদেশে। আমি গত বছর 2019-এ আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানি ভিজিটে গিয়েছিলাম মাস্টার্সের ক্লাসের আগে। আমি দেখে আসলাম যে বড় বড় রুমগুলো, ওয়াগর রুমে ইউরিয়া ফার্টিলাইজার 1000 মেট্রিক টন পড়ে আছে এবং এগুলো
কেক ফর্মেশন করে, শুধু কেক না আসলে পুরোই জমে গেছে, ক্র্যাক হয়ে গেছে সম্পূর্ণ, মনে হচ্ছে একটা দলা, এবং নষ্ট হয়ে গেছে সমস্ত ফার্টিলাইজার। যেগুলো বস্তা করা হয়েছে সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে প্রপার চেইন এর কারণে, যেটা ফিল্ডে যাবে, ফার্মারের কাছে যাবে। এবং এটা আসলেই দুঃখজনক। প্রডিউস করা হচ্ছে হাজার হাজার কোটি টাকা প্রতি মান্থে ব্যয় করা হচ্ছে, কিন্তু সেই ফার্টিলাইজারকে প্রপার ইউটিলাইজেশন করা হচ্ছে না। আমরা ডিপেন্ড করছি ইম্পোর্টের উপরে। বাংলাদেশে প্রডিউস করা ফার্টিলাইজারের দামও কম হয়। গভর্নমেন্ট যখন কৃষকদের ভর্তুকি দেয় তখন আমাদেরটা হলে ভালো হয়, সরকারেরও খরচ কম হয়, কিন্তু ফর এ স্ট্রেঞ্জ রিজন আমাদেরকে বাইরে থেকে আনতে হয় ফার্টিলাইজার। আমরা কিন্তু ফার্টিলাইজার উৎপাদন অলমোস্ট কাছাকাছি করি, আমাদের প্রোডাকশন যতটুকু লাগে আমাদের কাছাকাছি আমরা করতে পারি, কিন্তু তারপরে দেখা যায় যে বেশিরভাগই বাইরে থেকে আনতে হয় এবং প্রায় 3 times to 4 times বেশি টাকা খরচ করে আনি আমরা। ডেফিনেটলি আউটসাইড থেকে আনতে হয় আমাদের। আমি তোমাদেরকে বললাম যে আমি স্বচক্ষে দেখে আসছি ইউরিয়া ফার্টিলাইজার কিভাবে ডাম্প করা হচ্ছে, ওয়াগন গুলো সব ভর্তি ইউরিয়া ফার্টিলাইজারে, কিন্তু দেখো ফার্মার কিন্তু চড়া দামে কিনতেছে, সমানে ফার্টিলাইজার নষ্ট হচ্ছে, সরকারের কোটি কোটি টাকা লস হচ্ছে, আর ফার্মার হচ্ছে চড়া দামে ফার্টিলাইজার কিনছে, কারণ ফার্টিলাইজারের দাম বাজারে অনেক বেশি। ইমাজিন করতে পারবো না দুইটা সিন আসলে না নিয়ে গেলে তোমাদেরকে। আনফরচুনেটলি কোভিড এর কারণে তোমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে না। লেভেল 2 তে ফার্টিলাইজার ভিজিট আমি আসলে যখন হেড ছিলাম জাস্ট 1 year আগে আমি ইনক্লুড করেছিলাম ফার্টিলাইজার ফ্যাক্টরি ভিজিটটা তোমাদের করানোর জন্য, যে সরাসরি তোমরা দেখে আসবে যে আসলে কিভাবে প্রডিউস হয় এবং কিভাবে ডিস্ট্রিবিউট হয়। এটা আসলেই দুঃখজনক, আমি যেটা দেখছি আনএক্সপেক্টেড। মেবি মার্কেট সিন্ডিকেট, মেবি সামথিং এলস, বাট আমাদের এই শিল্পটা ঠিক ভালো অবস্থায় না, ধসের মুখে বলা চলে অনেকটা। তোমরা এটা জানো কিনা যে ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলো যদি উৎপাদনে নাও থাকে, শাটডাউন অবস্থায় থাকে, তাহলেও কিন্তু সমস্ত কর্মচারীদের শিফটিং ডিউটি অনুযায়ী ফ্যাক্টরিতে থাকতে হয়, এবং ওদের তো স্যালারি ট্যালারি গভর্নমেন্টের সবকিছুই দিতে হয়, এবং ওদেরও পুরো সময় দাঁড়ায় থাকতে হয়। কিন্তু মানে যত টাকা ব্যয় হওয়ার সবই ব্যয় হয়, শুধুমাত্র কোনো আউটপুট আসে না। এটার একটা আমি সুগারের ব্যাপারটা এক্স্যাক্টলি জানি না, কিন্তু ফার্টিলাইজারের ব্যাপারটা আমি খুব ভালো জানি, কারণ ফার্টিলাইজার ফ্যাক্টরি গুলোতে, যেমন যমুনা ফার্টিলাইজার ফ্যাক্টরিতে একজন ইঞ্জিনিয়ার আছে আমার ব্রাদার ইন ল, এবং আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরিতে আরেকজন ব্রাদার ইন ল। আমার 2 জন ব্রাদার ইন ল ফার্টিলাইজার ফ্যাক্টরিতে, এই দুটাতে থাকার কারণে আমি খুব ইন্টিমেটলি দুটো ফ্যাক্টরির সাথে আমি মিশছি এবং জানি। আমি খুব ভালো করেই জানি যে ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলো কেন শাটডাউনে যায় এবং কেন আসলে প্রডিউস হয় না। মূল সমস্যাটা হয় হচ্ছে ফ্যাক্টরিগুলো পুরাতন হয়ে গেছে, ওরা যেগুলো রিপ্লেস করা দরকার পার্টস রিপ্লেস না করে ওরা রিনোভেট করে, এবং আবার সেই পার্টস বসে যায়, আবার কোটি কোটি টাকার লস হয়। আর মূলত হয় সরকার হচ্ছে ইম্পোর্ট ওরিয়েন্টেড যে অবস্থাটা তৈরি হয়েছে, যেটা তোমরা বলছো মার্কেট সিন্ডিকেট, ওইটা ব্রেক করতে পারে না। তো আমাদের ফার্টিলাইজার প্রডিউস করতে 6-7 টাকা, এখন মানে 8 টাকার মতো খরচ হয় পার কেজি, বিক্রি করে মনে হয় গভর্নমেন্ট 10 টাকার মতো, বাইরে থেকে কিনে নিয়ে আসে প্রায় 30 টাকা করে। এটা হচ্ছে অবস্থা। এনিওয়ে, আমরা এটাতে একটু প্রসিড করি। মিউরেট অফ পটাশ যেহেতু প্রডিউসই হয় না, এটা নিয়ে আমার সম্বন্ধে সেই কথা নেই, এটা পুরোটাই ইম্পোর্ট করতে হয়। সো আমরা কি থেকে তৈরি করি, সেটা হচ্ছে পটাশ কন্টেনিং আকরিক, এবং আকরিকের সোর্স কোথায়? নাম্বার 1 হচ্ছে যে অ্যানসাইন্ড সি, যেটা এখন আর সি নেই। মিউরেট অফ পটাশের যে উর, তোমরা যদি লেফট সাইডের ছবিটা দেখো, এখানে দেখাচ্ছে একটা খনি এবং এর ভিতরে একটা মেশিন আকরিক কাটছে। এটা আসলে কোনো এক সময় সাগর ছিল,
সাগর থেকে যখন কমপ্লিটলি ডেড হয়ে গেছে, ডেড সিটা পুরোপুরি বানিড হয়ে যাওয়ার পরে এটা আসলে একসময় লবণাক্ত পানিগুলো আকরিক তৈরি করে। এবং আরেকটা হচ্ছে যেটা কারেন্ট সি, সল্ট ওয়াটার ব্রাইন, যেটা রাইট সাইডের ছবিটায় দেখা যাচ্ছে যে সল্ট শুকানোর পরে যেটা জমা হয়েছে। আমাদের দেশে যেটাতে সোডিয়াম ক্লোরাইড যেভাবে তৈরি হয়, এক্স্যাক্টলি সেম প্রসিডিউরে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সালফেট এগুলো তৈরি করা হয়। এই হচ্ছে আমাদের পটাশের সোর্স। কতগুলো পটাশ কন্টেইনিং মিনারেলের এখানে লিস্ট দিয়েছে। দেখো তোমাদের প্রায় পরীক্ষায় আসে যে দিস সাম পটাশ কন্টেইনিং মিনারেল উইথ দেয়ার কেমিক্যাল ফর্মুলা এন্ড অ্যাপ্রক্সিমেট K2O কন্টেন্ট। ঠিক এখানে যে টেবুলার ফর্মে দেওয়া আছে, এক্স্যাক্টলি কাছাকাছি টেবুলার ফর্মে তোমাদেরকে লিখতে হবে আকরিকের নাম, আকরিকের কেমিক্যাল কম্পোজিশন এবং তার K2O কনসেন্ট্রেশন কতটুকু থাকে অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজে। তো আমি এটা ইন ডিটেলস বলছি না, এখানে লিস্টে যেহেতু আছে তোমাদের শুধু স্ট্রাকচার করতে হবে এবং K2O কন্টেন্ট কতটুকু আছে। যেমন সিলভিনাইট, এর মধ্যে আছে পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, অ্যাপ্রক্সিমেট K2O 28, সিলভাইট KCl, কার্নেলাইট KCl, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কেইনাইট, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট এবং ল্যাংবেনাইট, পটাশিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, পলিহ্যালাইট, পটাশিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট এবং নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট। এখানে ওই 2, 2, 4 এই ডিজিট গুলোকে আমি সাবস্ক্রিপ্ট করিনি, তোমরা একটু পড়ার সময় করে নেবে, ঠিক আছে? এগুলো হচ্ছে পটাশ কন্টেইনিং মিনারেল, যেখান থেকে আমরা পটাশকে রিকভার করতে পারি, ঠিক আছে? না, পটাশ কিভাবে পাওয়া যায়, যেটা শুরুতে একটু বলছিলাম, পটাশ ইজ অবটেইনড বাই মাইনিং, আর একটা হচ্ছে এভাপোরেশন অফ ব্রাইন। মাইনিংটা হচ্ছে যদি আমরা খনি থেকে আকরিক তুলতে চাই, এখানে যে ছবিটা দেওয়া আছে এটা এক ধরনের আকরিক। আর এভাপোরেশন অফ ব্রাইন যদি আমরা সমুদ্রের পানিকে শুকিয়ে করতে চাই। যেমন মাইনিংটা আমরা কিভাবে করি, এখানে 2 ধরনের মাইনিং আমরা ইউজ করি ইউজুয়ালি। নাম্বার 1 হচ্ছে শ্যাফট মাইনিং, আর একটা হচ্ছে সলিউশন মাইনিং। এটা প্রসিডিউরের উপর বেস করে নামগুলো করা হয়েছে। এবং 2 নাম্বারটা আমরা যেটা করি এভাপোরেশন অফ ব্রাইন। আমি একটু শ্যাফট মাইনিং এবং সলিউশন মাইনিং সম্পর্কে তোমাদের বলছি। শ্যাফট মাইনিং কিভাবে করি, শ্যাফট হচ্ছে এক ধরনের ইনস্ট্রুমেন্ট, একটা পার্টস, যেটা কেটে কেটে মাইনের ভিতরে ঘুরে ঘুরে কাটে এবং কেটে কেটে আকরিকগুলোকে আলাদা করে। তোমরা এই ছবিটা যদি দেখো, লেফট সাইডের ছবিটা দেখো, যে প্রথম যে ছবিটা দেখিয়েছিলাম অলমোস্ট সিমিলার, দিস ওয়ান লেফট সাইডের, দিস ইজ দ্য শ্যাফট। এখানে দেখো মেশিনটা হচ্ছে ঘুরে ঘুরে এই দেয়াল থেকে, এই দেয়ালটা আসলে পুরোটাই আকরিক, এভরিথিং। এখানে যেটা আছে সেটাও পুরোটাই আকরিক। এখানে যে ঘুরে ঘুরে কাটছে জিনিসটা হচ্ছে শ্যাফট। এবং এইভাবে কেটে কেটে মাইন থেকে যখন আমরা কোনো পটাশিয়াম ক্লোরাইডকে আহরণ করি, তখন সেটাকে আমরা বলি শ্যাফট মাইনিং। এখানে খেয়াল করো যে কাটার পরে জমা করা হয়েছে যে মাটির মতো দেখতে, এটা আসলে পটাশিয়াম ক্লোরাইডের আকরিক। এবং ভিতরে দেখো যে ট্রাক গিয়েছে ট্রান্সপোর্ট করার জন্য আকরিককে। So এখানে ভার্টিক্যাল শ্যাফট ড্রিল টু ডেপথ অফ পটাশ ডিপোজিট। পটাশ যতটুকু নিচে আছে খনিতে সে পরিমাণে ড্রিল করে যায় শ্যাফট গুলো, এবং লিফট এবং আদার সুবিধাকে, ইকুইপমেন্টকে নেওয়ার জন্য লিফট করা হয়, রাস্তা করা হয়, এবং সেখান থেকে মাইনের ভিতরেই আসলে ওখান থেকে সবগুলো আকরিককে তুলে নিয়ে আসা হয়। সলিউশন মাইনিং, এটা আমি একটু বুঝায় বলছি। যখন এরকম দেখা যায় যে পটাশ যে খনিতে আছে সেটা খনির অনেক ভেতরে, তখন যেটা করা হয় যে শ্যাফট দিয়ে কেটে বা রাস্তা কেটে মাটি সরিয়ে কেটে ভিতরে গেলে সেটা আসলে ইকোনমিক্যালি বেনিফিশিয়াল হয় না, অনেক বেশি ডেপথে যেতে হয়। ইন দ্যাট কেস আসলে সলিউশন মাইনিং প্রসেসটা ফলো করা হয়। এক্ষেত্রে যেটা করা হয় যে হট ওয়াটার, আমরা যেটা বলি হট ওয়াটার অথবা ব্রাইন ওয়াটার, লবণ পানি, সোডিয়াম ক্লোরাইড, সেটাকে ইনজেক্ট করা হয় পাম্প দিয়ে আন্ডারগ্রাউন্ডে। ইনজেক্ট করা হলে হট ওয়াটার দিয়ে আসলে আকরিকগুলা গলে যায়, ব্রাইন ওয়াটার দিলেও আকরিকগুলা গলে যায়। গলে যে আকরিক যেটা শক্ত ছিল সেটা আসলে সলিউশন হয়ে যায়। সলিউশন হওয়ার পর ওটাকে আবার হচ্ছে ডিপ টিউবওয়েল থেকে এভাবে পাম্প দিয়ে তুলে নিয়ে আসা হয়।
সাবমার্সিবল পাম্প দিয়ে তুলে নিয়ে এসে বাইরে ধরো পুকুরের মতো একটা জায়গায় জমা করা হয় এবং সেটা থেকে পানি যখন শুকিয়ে চলে যায় ইভাপোরেশন হয়ে যায় তখন অটোমেটিক্যালি আকরিকগুলো পড়ে থাকে। বুঝতে পারছি আমরা একটু সলিউশন মাইনিংটা? Yes, ma'am. জি ম্যাম। সো দুই ধরনের মাইনিং, এটা থেকে আমরা একটু বের হই যে মাইনিং আমরা দুই ভাবে করছি, একটা হচ্ছে শ্যাফট মাইনিং, একটা হচ্ছে সলিউশন মাইনিং। যে কোনো প্রসেসে শ্যাফট মাইনিংটা আমরা করি যে যখন একটা নর্মাল ডিস্টেন্সে আমাদের আকরিকগুলো থাকে খনির ভিতরে, সলিউশন মাইনিং যখন আমাদের আকরিকের ডেপথ অনেক বেশি হয়। সলিউশন মাইনিং ব্যাপারটা হচ্ছে যে আকরিকগুলোকে একবার হট ওয়াটার ইনজেক্ট করে সলিউশনে নিয়ে আসা, তারপর সাবমার্সিবল পাম্প দিয়ে সেটাকে লিফট আপ করা। আর শ্যাফট মাইনিং হচ্ছে সরাসরি কেটে বের করে নিয়ে আসা। নাও যখন আকরিকটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সেখান থেকে কিভাবে আমরা মিউরেট অফ পটাশ ম্যানুফ্যাকচার করব, এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং অফ পটাশিয়াম ক্লোরাইড। এটাকে অন্য একটা টার্মে আমরা বলি রিকভারি অফ পটাশিয়াম ক্লোরাইড ফ্রম পটাশ কন্টেইনিং মিনারেল। দ্বিতীয় লাইনটা একটু ভালো করে খেয়াল করো, রিকভারি অফ পটাশিয়াম ক্লোরাইড ফ্রম পটাশ কন্টেইনিং মিনারেল। এই লাইনটা আমরা এই জন্য ইউজ করছি ম্যানুফ্যাকচারিং অফ পটাশিয়াম ক্লোরাইডের অল্টারনেট হিসেবে, বিকজ একমাত্র পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেই মানে দুইটা ম্যাটেরিয়ালের রিয়াকশনে অথবা রকের সাথে অন্য কোনো কিছু রিয়াকশন করে ফার্টিলাইজার প্রডিউস হয় না। এখানে আসলে যে আকরিকটা তুলে নিয়ে আসা হয়েছে সেটা করা হয়, নাথিং এলস। পটাশিয়াম ক্লোরাইডের ম্যানুফ্যাকচারিং তোমরা জাস্ট সিম্পলি মাথায় রাখো যে আমরা যে আকরিকটা তুলে নিয়ে আসছি, কিছু কাদা মাটি আছে, আদার ইমপিউরিটিস আছে, এগুলাকে সরানো, দিস ইজ দ্য ম্যানুফ্যাকচারিং অফ পটাশিয়াম ক্লোরাইড। যে কারণে এটার আরেকটা নাম হচ্ছে রিকভারি অফ পটাশিয়াম ক্লোরাইড ফ্রম পটাশ কন্টেইনিং মিনারেল। পটাশ কন্টেইনিং যে মিনারেল গুলো লিস্ট একটু আগে পড়েছো, তার যে কোনো একটা মিনারেল যেটা খনি থেকে উঠে আসবে, সে মিনারেল থেকে কেসিএলটাকে রিকভার করা, দিস ইজ দ্য ম্যানুফ্যাকচারিং। এই জন্য এটা আমরা ইউজ করি। নাও এখানে একটা ব্লক ডায়াগ্রাম করেছি তোমাদের জন্য, একটু খেয়াল করো। ফার্স্ট যে কাজটা আমরা করি সেটা হচ্ছে পটাশ ওর উঠায় নিয়ে আসা হয়, পটাশ কন্টেইনিং মিনারেল, এক্সাম্পল দিয়েছি এখানে সিলভিনাইট ফ্রম মাইনিং। তুলে আনার পর যে কাজটা আমরা করি আকরিককে ক্রাশিং অ্যান্ড গ্রাইন্ডিং, দেন স্ক্রাবিং অ্যান্ড ডিসলাইমিং, দেন সেপারেশন, ডি-ওয়াটারিং, কম্প্যাক্টিং, সাইজিং। এই পাঁচটাই হচ্ছে স্টেপ। প্রথম স্টেপটা যেটা পটাশ ওর ফ্রম মাইনিং, এটা আরেকটা অপশন হতে পারে ইভাপোরেশন অফ ব্রাইন, সে কারণে দুইটা অপশন রেখেছে, ক্রাশিং এন্ড গ্রাইন্ডিং, স্ক্রাবিং এন্ড ডিসলাইমিং। সেপারেশন যেটা, এটাতে আবার দুইটা ভাগে সেপারেট করি আমরা, একটা হচ্ছে ফ্লোটেশন প্রসেস আর একটা সলিউশন ক্রিস্টালাইজেশন প্রসেস। এই দুইটার যে কোনো একটা প্রসেস ফলো করি, এন্ড ফাইনালি ওয়াটারকে সরিয়ে দেওয়া, মানে ড্রাইং করা, কম্প্যাক্টিং করা এবং সাইজিং করা। দ্যাটস অল অ্যাবাউট দি ম্যানুফ্যাকচারিং অফ মিউরেট অফ পটাশ। এই স্টেপগুলো আমরা অল্প অল্প করে একটু দেখি এখন কিভাবে করি। ক্রাশিং এন্ড গ্রাইন্ডিং, আমরা যে আকরিকটাকে খনি থেকে নিয়ে আসা হয় সেটাকে আগে একটু ক্রাশ করা হয়, সাইজটাকে লেস দেন 2 মিলিমিটার এরকম সাইজের নিয়ে আসার জন্য ক্রাশ করা হয় এবং গ্রাইন্ডিং করে গুঁড়া করে পার্টিকেল সাইজটাকে ছোট করা হয় 2 মিলিমিটারের ছোট। দেন স্ক্রাবিং এন্ড ডিসলাইমিং, ছোট করার পরে আসলে যে ছোট ছোট দানার মতো পাওয়া গেল, এটাকে আসলে ওয়াশ করা হয়। ওয়াশ করার সময় স্ক্রাব করা হয়। স্ক্রাব জিনিসটা তো তোমরা জানো, স্ক্রাবার জিনিসটা জানো, যেটা দিয়ে ঘষা হয় আমরা বাসায় অনেক সময়, মাজনি, এক্স্যাক্টলি। স্ক্রাবিং করা হয় এবং লাইনটাকে সরানো হয়। এখানে খেয়াল করো, এই উপরের ছবিটা এক ধরনের চালনির উপরে পানি যাচ্ছে, আসলে এখানে আকরিক গুলাকে রেখে পানি দেওয়া হয়, প্লাস এই চালনির মধ্যে আসলে চালনিটা স্ক্রাবার আকারে কাজ করে। এখানে এর মধ্যে আসলে যখন ওয়াশ করা হয় তখন সমস্ত কাদা মাটিগুলো, মাঠ যতগুলো লেগে আছে সেগুলো সব সরিয়ে যায়, রিঞ্জ করা হয়, এজিটেট করা হয় এবং সব কাদা মাটিকে এখান থেকে সরানো হয়। সরানোর পরে যে আকরিকটা থাকে সেটার নিচের ছবিটা খেয়াল করো, এরকম সাদা প্লাস হচ্ছে কিছুটা অরেঞ্জ রঙের ছোট ছোট পাথর, একদমই ছোট ছোট, কারণ লেস দেন 2 মিলিমিটারে যেহেতু গ্রাইন্ডিং করা হয়। সো পটাশ ওরকে রেঞ্জ করা হয়,
উইথ এ স্যাচুরেটেড সল্ট, যে জন্য ডিসলাইমিং শব্দটা ইউজ করা হয়, স্যাচুরেটেড সল্ট সলিউশন টু রিমুভ ক্লে অ্যান্ড আদার ইম্পিউরিটিস। মাটি এবং আদার ইম্পিউরিটিস গুলো যখন লবণ পানি দেওয়া হয় অনেক সময় ওয়াশ আউট হয়ে চলে যায়। লবণ পানি দিয়ে এটা আসলে স্ক্রাব করে ওয়াশ আউট করে বের করে পিওর আকরিক গুলাকে রাখা হয়, যেটা নিচের ছবিটায় আসছে। নাও মূল কাজ আমরা যেটা করি সেটা হচ্ছে সেপারেশন। মিউরিয়েট অফ পটাশ ম্যানুফ্যাকচারিং এ তোমাদের মূলত পড়তেই হয় একটা জিনিস, সেটা হচ্ছে সেপারেশন অফ মিউরিয়েট অফ পটাশ। এখানে দুইটা প্রসেসের নাম বলেছিলাম আমরা, তাই না? একটা হচ্ছে ফ্লোটেশন, এখানে খেয়াল করো, ফ্লোটেশন প্রসেস, সলিউশন ক্রিস্টালাইজেশন প্রসেস। সেপারেশনটা বলার আগে আমি একটু বলি, তোমাদেরকে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আসলে কি সেপারেশন? এই জিনিসটা সেপারেশন কেন বলছি? পরিতে তো অনেকগুলো থাকবে, অনেক ধরনের থাকতে পারে কেমিক্যাল কম্পাউন্ড, সেখান থেকে আমাদের ডিজায়ার যেটা সেটা শুধু আলাদা করা। ওকে, আমি যদি এই ব্লক ডায়াগ্রামটায় আবার ফিরে যাই, পটাশ ওরের যে এক্সাম্পল দিয়েছে সিলভিনাইট। সিলভিনাইট যদি ফর এক্সাম্পল তোমার আকরিকটা যদি সিলভিনাইট হয় এবং সেখান থেকে যদি আমি কেসিএল কে রিকভার করতে চাই, তাহলে আমি কি সেপারেট করব এখানে? If it is silvinite, সোডিয়াম ক্লোরাইড। এক্স্যাক্টলি। সিলভিনাইটের স্ট্রাকচার হচ্ছে KCl NaCl, দুইটা জিনিস থাকে, KCl NaCl। সো আমার দরকার আসলে KCl এবং সিলভিনাইট ওরের মধ্যে KCl এর সাথে থাকে NaCl। সো আমি সেপারেট করব NaCl কে। এখন এখানে দেখো ফ্লোটেশন প্রসেসটা প্রথম বলছি। প্রসেসটার নাম তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে, যদি আমরা বাংলা করি যে ফ্লোট করা, ফ্লোটেশন প্রসেস মানে ভাষা পদ্ধতি, ফ্লোটেশন প্রসেস অফ রিকভারি অফ মিউরিয়েট অফ পটাশ। এখানে প্রসেসটা হচ্ছে যে মেকানিক্যালি, ফ্লোটেশন ইটসেলফ ইজ এ মেকানিক্যাল প্রসেস। এই প্রসেসে মেকানিক্যালি পটাশিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম ক্লোরাইডকে সেপারেট করা হয়। এটা আসলে কেমিক্যালি না, সেপারেশনটা কেমিক্যালি না, যদিও আমরা এখানে কিছুটা কেমিক্যাল অ্যাড করি, তারপরেও প্রসেসটা টোটালি মেকানিক্যালি। ফ্লোটেশন প্রসেসটা কি সেটা বোঝানোর জন্য আমি এটাতে যাওয়ার আগে, তো এই লেখাটা পড়ার আগে তোমাদেরকে একটু এক্সাম্পল দিচ্ছি। কোথাও আমি তোমাদেরকে অডিও এবং ভিডিও দুইটাই অফ করতে বলেছিলাম। অডিওটা একটু অফ করো তোমরা, যখন আমি কোশ্চেন করবো শুধু তখন অন করবে। তোমরা কি মাখন ওঠানো দেখেছো দুধ থেকে? কেউ কারো বাসায় কি বাটার বা মাখন তৈরি করে, ঘি তৈরি করে কারো বাসায়? জি ম্যাম, দেখছি। আমি দেখেছি ঘি তৈরি করাটা দেখছি আমরা। কিভাবে করে বলো? ঘি তৈরি করার কয়েকটা প্রসেস আছে, তোমরা কোন প্রসেসটা দেখছো? ম্যাডাম জাল দিয়ে যেটা করে। জাল দেওয়ার আগে কি করে সেটা বলো। জাল দেওয়ার আগে ম্যাডাম দুধটাকে অনেক খনি করতে ফেটাইতে হয়। কিভাবে ফেটায়? দুধের উপর থেকে যে সর বা ননিটা পরে ওটা আলাদা করে রেখে দেয়, তারপরে একদিন 2 দিন পর ওটা একটু মানে পচে গেলে বা নষ্ট হয়ে গেলে সেটা একটু হাত দিয়ে অনেকক্ষণ ধরে মিক্স করে নেয় আর কি, দেন ওইটাকে পানির মধ্যে দিয়ে চুলায় দেয় বোধহয়। ওকে, এমনিতেই চুলায় দিয়ে উপরে ঘিটা উঠে। আসিয়া, তাই না? যে প্রসেসটা বলছো সেটা মডিফিকেশন আছে, সেটা হচ্ছে যে সরটাকে তুলে রাখে বা সরাসরি দুধ দিলেও চলে, পচায় না, সেটাতে আসলে দই দেয়, দিয়ে এটাকে দই করে ফেলে, রেখে দিয়ে এর সাথে আসলে অল্প পরিমাণে দই দিয়ে দেয়, জিনিসটা আসলে দইয়ের মতো হয়ে যায় এবং প্রচুর ফ্যাট সমৃদ্ধ দই হয় ওটা। এবং ওই ফ্যাটটাকে বেশি পরিমাণে শর্ট থাকে বলে হাত দিয়ে কসলায় উঠায় ফেলে, কিন্তু মূল প্রসিডিউরটা হাত দিয়ে কসলায় উঠানো না। এটা তোমরা ডাল ব্লেন্ড করতে দেখছো না, এক ধরনের ঘুটনি দিয়ে ব্লেন্ড করে। জি ম্যাম, একটা লাঠি দিয়ে ম্যাডাম ঘুরাইতে থাকে আস্তে আস্তে। হ্যাঁ, ওইটা দিয়ে যদি তুমি ঘোরাও তাহলে হচ্ছে সেম প্রসেস, জাস্ট ডাল যেভাবে ঘুটে সেভাবে ঘুটলে এটা যে ফ্যাট পোর্শনটুকু আছে ওটা আসলে উপরে ভেসে চলে আসে। ওই ফ্যাট পোর্শনটাই আসলে ননি, ওইটা নিচে লিকুইডটা থেকে যায়, ওয়াটার পোর্শনটা থেকে যায়, ফ্যাট পোর্শনটা একেবারেই সেপারেট হয়ে উপরে চলে আসে। এবং যেটা করা হয়, লাঠি দিয়ে আসলে মেকানিক্যালি এজিটেট করা হয়, এরকম এরকম করে করা হয়, এবং সেটা হচ্ছে যত এজিটেট করবে তত এর মধ্যে আসলে বাতাস ঢুকবে, ঢুকে ফোর্স করে ফ্যাটটাকে বাইরে বের করে নিয়ে আসে। এই কাজটা
আমি নিজে পার্সোনালি আমি করি হচ্ছে ব্লেন্ডিং মেশিন দিয়ে, জাস্ট ব্লেন্ডার যেটা জুইসারের ভেতরে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করলেই ফ্যাট পোর্শনটা উপরে চলে আসে। তার মানে এই প্রসেসটা হচ্ছে, এই যে ঘি তৈরির এই প্রসেসটা হচ্ছে ফ্লোটেশন প্রসেস। এটা করা হয় কি, ফ্যাট যেটা ওয়াটারের সাথে মিশে আছে এটাকে জাস্ট মেকানিক্যালি এজিটেট করা হয়, নাড়ানো হয়। হাত দিয়ে বলো বা মেশিন দিয়ে বলো, মানে ডাল ঘুটনি দিয়ে বলো অথবা ব্লেন্ডিং মেশিন দিয়ে বলো, তুমি আসলে যে কাজটা করো সেটা হচ্ছে এর ভিতরে বাতাস ঢোকাও প্লাস হচ্ছে মেকানিক্যালি ফোর্স দিয়ে নাড়ানো হয়। নাড়ানো হলে ফ্যাট পোর্শন ওয়াটার পোর্শন থেকে কমপ্লিটলি সেপারেট হয়ে উপরে ভেসে চলে আসে। যেহেতু ফ্যাটের ঘনত্ব ভারী কম, ওয়েট কম, সেটা ভেসে চলে আসে, ওয়াটার অংশটা নিচে থাকে। এক্স্যাক্টলি সেম প্রসিডিউর ফলো করা হয় ফ্লোটেশন প্রসেসে পটাশিয়াম ক্লোরাইডকে রিকভার করার জন্য। দ্যাট ইজ দি ফ্লোটেশন প্রসেস। আমি যেটা এখন তোমাদেরকে বললাম ঘি তৈরি করার প্রসেস, দ্যাট ইজ দি ফ্লোটেশন প্রসেস। এখন এটার ক্ষেত্রে কিভাবে কাজ করে দেখো। Flotation is a mechanical separation process by which solid particle of one or more types of minerals which are suspended in a slurry are selectively caused to rise to the surface by the action of air bubble. So একটা স্লারির মধ্যে যে সলিড পার্টিকেলস গুলো আছে, কয়েকটা সলিড পার্টিকেল থাকলে সেটাকে আমরা সিলেক্টিভলি আমার পছন্দ অনুযায়ী উপরে ভেসে আসতে বলবো বাই দ্য অ্যাকশন অফ এয়ার বাবল। এয়ার বাবল দিয়ে সিলেক্টিভলি আমি এটাকে রাইজ করাবো উপরে। কিভাবে করব, দি পার্টিকেলস ফ্রম, কিভাবে করব সেটা পরে আসছি। দ্য পার্টিকেলস ফ্রম দ্য সারফেস আর স্কিমড অফ, যেটা তোমরা ঘি থেকে দেখেছো যে হাতে নাড়িয়ে অথবা মেশিন দিয়ে করে যেভাবে উপরে যখন ননিটা আসে তখন সেটাকে তুলে নেওয়া হয়, কাট অফ করে তুলে নেওয়া হয়। তুলে নেওয়াটাকেই বলা হয় স্কিমড অফ করা, স্কিমিং করে নিয়ে আসা। তো দি পার্টিকেল ফ্রম দ্য সারফেস আর স্কিমড অফ, উপর থেকে নিয়ে আসা হয়। এবং যেই অংশটা উপরে আসেন না, দ্য পার্টিকেলস হুইচ ডু নট রাইজ টু দ্য সারফেস রিমেইন ইন দ্য স্লারি, নিচে থেকে যায় এবং এটা নিচে দিয়ে ফেলে দেওয়া হয়, ডিসকার্ডেড অ্যাট দ্য বটম। এইটুকু বুঝছি আমরা। এই পেজটা বুঝতে পারলে আমি নেক্সট বলছি যে কিভাবে আসলে সারফেসে ভাসানো হয়। এটুকু বুঝতে পারছি? জি ম্যাম। ওকে, নাও আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম সেটা হচ্ছে যে ঘি কিভাবে ওঠানো হয়। ঘি হচ্ছে আসলে ননি জিনিসটা হচ্ছে যেহেতু কমপ্লিট ফ্যাট জাতীয় জিনিস, ওটাকে সামান্য এজিটেট করলেই, এবং বিশেষ করে দই যখন হয়, দুধের পার্টিকেল যখন ভেঙে যায় তখন সামান্য এজিটেট করলে উপরে চলে আসে। কিন্তু আমাদের এখানে যদি আমরা সিলভানাইট ওরের কথা চিন্তা করি, পটাশিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড দুইটাই কিন্তু লবণ। সো এটাকে সিলেক্টিভলি আমি আসলে মেকানিক্যালি নাড়াইলে একটা উপরে ভেসে আসবে, একটা নিচে থাকবে, এটা কিন্তু হবে না, তাই না? কারণ দুইটা একই ধরনের জিনিস তো, একটা ফ্যাট একটা ওয়াটার না। পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড বোথ আর সল্ট। সো এইটাকে ভাসাইতে হলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে স্লারি বা সলিউশন করে ওইটার মধ্য থেকে পটাশিয়াম ক্লোরাইডকে আলাদাভাবে আবরণ তৈরি করে দিতে হয় কিছু ফ্যাট জাতীয় পোর্শন দিয়ে। ইউজুয়ালি এখানে দেখো ফ্লোটেশন প্রসেসে আমরা বলছি এডিশন অফ বাইন্ডিং এজেন্ট, অ্যামাইন রিএজেন্ট। এই অ্যামাইন রিএজেন্টটা আসলে পানির ভেতরে যোগ করে দেয়া হয়, যেটা সিলেক্টিভলি পটাশিয়াম ক্লোরাইডকে কোট করে বা আবরণ দিয়ে দেয়, সোডিয়াম ক্লোরাইডের কাছে যায় না। যখন অ্যামাইন রিএজেন্ট দিয়ে পটাশিয়াম ক্লোরাইডটা কোট হয়ে যায় তখন পটাশিয়াম ক্লোরাইডটা অনেকটা দুধের ননির মতো হয়ে যায়, যেটা ফ্যাটের মতো হয়ে যায় জিনিসটা। তখন যখন মেকানিক্যালি এজিটেট করা হয়, বাতাস প্রবাহিত করা হয়, তখন বাতাসটা আসলে এয়ার বাবলটা গিয়ে অ্যামাইনের সাথে লাগে এবং অ্যামাইনটাকে উপরে তুলে নিয়ে আসে। এক্স্যাক্টলি ঘিটা যে ননি যেভাবে উপরে আসে সেভাবে। সো আমরা এখানে এডিশনাল যে কাজটা করি সেটা হচ্ছে যে সলিউশনের মধ্যে অ্যামাইন রিএজেন্ট যোগ করে দেই, এবং অ্যামাইন রিএজেন্টের কাজ হয় সে পটাশিয়াম ক্লোরাইডকে আবরণ তৈরি করে কোট করে থেকে যাবে। তারপর যখন আমরা মেকানিক্যালি এজিটেট করব, বাতাসের বাবলগুলো গিয়ে অ্যামাইন রিএজেন্টকে উপরে তুলে নিয়ে আসবে। যেহেতু অ্যামাইনটা কেসিএল কে ঢেকে বসে আছে, সে কেসিএল সহ উপরে আসবে। পরে যখন তোলা হয় তখন আবার অ্যামাইনটাকে ওয়াশ আউট করে বাদ দিয়ে দেওয়া হয় এবং পটাশিয়াম ক্লোরাইডটাকে নেওয়া হয়। সোডিয়াম ক্লোরাইডটা নিচে থেকে যায় এবং সেটাকে ঢেলে ফেলে দেওয়া হয় বা ড্রেন আউট করে দেওয়া হয়।
বুঝছি এখন আমরা। এখানে এই দুটো ছবি খেয়াল করো। পটাশ containing minerals rise to the surface of the flotation cells and then skimmed off. এই ছবিটা আগে খেয়াল করো। লেফট সাইডের ছবিটা, যেটা দেখে আসলে বোঝার উপায় নেই, খুব হালকা দেখো যে পানি নিচ দিয়ে চলে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে তো। এবং উপরে দেখো একটু অল্প অল্প ফেনার মতো থেকে আছে, যে অংশটা থেকে আছে এটা আসলে অ্যামাইন রিয়েজেন্ট সহ কেসিএল। কিছুটা সময় যাওয়ার পরপরই এই দেখো এখানে যেটা জমা হয়েছে রাইট সাইডের ছবিতে অরেঞ্জ কালারের যে ফেনা ফেনা জিনিসগুলো, এটা হচ্ছে কেসিএল উইথ অ্যামাইন রিয়েজেন্ট এবং NaCl উইথ অ্যামাইন রিয়েজেন্ট, যেটা এই যে ড্রেন আউট হয়ে নিচ থেকে চলে যাচ্ছে। সো সিম্পলি যদি জিনিসটাকে আরেকবার বুঝে বলি আমরা যে NaCl KCl এই দুইটার যে আকরিক আছে আমরা আসলে সেটাকে সলিউশনে নিয়ে আসি। আগে হিট দিয়ে সলিউশন করা হয়, সলিউশনটাকে তারপরে যে সলিউশনের মধ্যে KCl NaCl দুইটাই থাকে এবং এই সলিউশনের মধ্যে আমরা আসলে অ্যামাইন রিয়েজেন্টকে অ্যাড করে দেই, যেটা সিলেক্টিভলি KCl কে কোট করে থাকে। এরপরে যখন মেকানিক্যালি এজিটেট করা হয় বা এয়ার পাস করা হয় তখন এয়ার বাবল অ্যামাইনকে আসলে তুলে নিয়ে আসে উপরে। যেহেতু অ্যামাইনের ভেতরে KCl থাকে, KClটা উপরে ভেসে যায় এবং NaClটা আস্তে করে ড্রেন আউট হয়ে নিচ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। দ্যাটস দ্য প্রসিডিউর অফ সেপারেটিং দ্য KCl ফ্রম NaCl বাই ফ্লোটেশন প্রসেস বা ভাষা পদ্ধতি, একটাকে ভাষায় নিয়ে আসা। নাও নেক্সট আরেকটা প্রসিডিউর আমাদের আছে, যে প্রসিডিউরে আমরা সেপারেট করতে পারি, এটাকে বলে সলিউশন ক্রিস্টালাইজেশন প্রসেস। এই প্রসেসটা ভেরি সিম্পল, কিন্তু কেন জানি তোমাদের এই পর্যন্ত বড় ভাইদের খাতা দেখে আমার অভিজ্ঞতা হলো কনফিউজ করে তারা। পরীক্ষার খাতায় দুই একজন স্টুডেন্ট সো কনফিউজ থাকে সলিউশন ক্রিস্টালাইজেশন প্রসেসে, কিন্তু ক্লাসে তারা খুবই ভালো বোঝে, যেটা আমি একটু কনফিউজ যে কেন পারে না। এই প্রসেসটা একটু মনোযোগ দিয়ে আমরা একটা সলিউশন, আমরা তো প্রথমেই বলছি যে আকরিককে আমরা সলিউশনে নিয়ে আসবো, আমরা হিট দেব, সলিউশনে নিয়ে আসবো। এখন সলিউশনে নিয়ে আসার পরে টার্মটা খেয়াল করো, সলিউশন ক্রিস্টালাইজেশন। এই সেপারেশনটা করা হয় বেসড অন সলিবিলিটি অফ NaCl এন্ড KCl। KCl এবং NaCl মানে সোডিয়াম ক্লোরাইডের সাথে পটাশিয়াম ক্লোরাইডের সলিবিলিটির পার্থক্য কিন্তু হিউজ। আমরা একটু অডিওটা অফ রাখি, আমাদের অডিওটা অফ রাখি। এখানে একটু খেয়াল করো টেবিলটা। KCl এর সলিবিলিটি এট 20 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 34.7, NaCl হচ্ছে 34.4। এই দুটো সেম, অলমোস্ট সিমিলার, কিন্তু যখন এই সলিবিলিটিটাকে টেম্পারেচার যখন বাড়ানো হয় 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে, তার মানে প্রায় বয়লিং পয়েন্টে যখন নেওয়া হয়, তখন দেখো সলিবিলিটির ডিফারেন্সটা কোথায়। অনেক বাড়ে সলিবিলিটি, 56.7 হয়ে যায়, কিন্তু NaCl তখনও খুব একটা বেশি বাড়ে না, 35.4 থেকে মাত্র 39.1 হয়। এই টেবিলটা ভালো করে খেয়াল করো। KCl 20 ডিগ্রি সেলসিয়াসে অ্যাপ্রক্সিমেটলি 35, NaCl ও অ্যাপ্রক্সিমেটলি 35, কিন্তু 100 ডিগ্রিতে নিলে KCl হয়ে যায় প্রায় 57 এবং NaCl হয় 39। এই পার্থক্যটাকে আমরা কাজে লাগাই হচ্ছে সেপারেট করার জন্য। কিভাবে কাজে লাগাই? একটা ব্রাইন সলিউশন যেটা 20 ডিগ্রি সেলসিয়াসে আছে, দেখো when a brine solution saturated with NaCl and KCl at 20 degree Celsius is heated to 100 degree Celsius, it is capable of dissolving substantial amount of KCl but not NaCl. তার মানে হচ্ছে আমি যখন টেম্পারেচারটাকে 20 থেকে 100-তে উঠাবো তখন প্রচুর পরিমাণে KCl ডিসলভ হয়ে যাবে, কিন্তু NaCl হবে না। কারণ হচ্ছে NaCl এর সলিবিলিটি তখন খুব সামান্যই বাড়ে, বেশি বাড়ে না। যে কারণে আমরা যেটা করি যে 20 ডিগ্রিতে রাখা ব্রাইন সলিউশনকে 100 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করা হলে যে লিকুইড আকারে থাকে, আকরিক থেকে লিকুইডিফাই যে অংশটা হয়, সেই অংশটার মধ্যে মোস্ট অফ দ্য কেস থাকে KCl, NaCl খুব অল্প আসে। তখন লিকুইডটাকে সেপারেট করে ফেলা হয় সলিড থেকে। ঢেলে ধরো উপর থেকে তুমি লিকুইডটাকে নিয়ে চলে গেলে, হিট করার পর হট লিকুইড যদি আমরা সরাই ফেলি তাহলে দেখা যাবে যে এই হট লিকুইডে বেশিরভাগ, সব না বেশিরভাগই আছে KCl।
নাও বেশিরভাগ যেটা আছে সেটার মধ্যে কিছু তো NaCl আছে, ওটাকে বাদ কিভাবে দিব? বাদ দেই হচ্ছে ক্রিস্টালাইজেশন প্রসেসের মাধ্যমে। দেখো, again when the hot saturated brine is cooled, তুমি যে হট অংশটাকে আলাদা করলা সেটাকে যখন ঠান্ডা করা হয়, KCl ক্রিস্টালাইজ ফ্রিলি, খুব দ্রুত এবং ফ্রিলি KCl যেটা পটাশিয়াম ক্লোরাইড ক্রিস্টাল ফর্ম করে, কিন্তু NaCl তখনও সলিউশনে থাকে। তার মানে হচ্ছে হিট বাড়ানো হলে NaCl সলিউশনে যেতে সময় নেয়, আবার হিট সরিয়ে নেওয়া হলে NaCl সলিউশন থেকে ক্রিস্টাল হইতেও সময় নেয় বেশি। সো KCl খুব দ্রুত ক্রিস্টাল তৈরি করে, এবং যে অংশটা দ্রুত ক্রিস্টাল তৈরি করে সেটাকে যদি আমরা সরায় নিয়ে আসি এবং যে অংশটা তখনও সলিউশনে থাকে সেটাকে বাদ দিয়ে দেই, তাহলে মোটামুটি ভাবে NaCl বাদ হয়ে যায়। বলা যায় 90% পিওর KCl পাওয়া যায়, তখন NaCl 10%-এর বেশি থাকে না। এখানে যে ফ্লো চার্টটা দিয়েছি আমি সেটা খেয়াল করো, ওই আগের ফ্লো চার্টটারই আরেকটু মডিফাই করেছি অনলি ফর সলিউশন ক্রিস্টালাইজেশন প্রসেস। এখানে দেখো, sylvanite ore crushed and grind to find powder form, clay is removed at scrubbing and desliming, clarified solution is heated and dissolved KCl, NaCl is discarded, discharged, brine is cooled and crystalline to separate KCl from brine. এই চার্টটা শুধুই সলিউশন ক্রিস্টালাইজেশন প্রসেসের কথা লিখছি, এখানে ফ্লোটেশন বাদ দিয়ে। যদি তোমাদের পরীক্ষায় কখনো শুধুই সলিউশন ক্রিস্টালাইজেশন প্রসেস আলাদা করে আসে, তখন তোমাদের এই ফ্লো ডায়াগ্রামটা দিয়ে বললে ভালো। ঠিক আছে, তো এখানে একটা জিনিস খেয়াল করো, again when the hot saturated brine is cooled, KCl crystallize freely but NaCl remain in the solution. এইটা যখন আমরা করি, মানে একবার হট করে KCl কে সলিউশনে নিয়ে এসে আলাদা করি, আবার কুল করে KCl কে ক্রিস্টাল করে আলাদা করি, তখন আমি বলছি যে অলমোস্ট 90% KCl এর ক্রিস্টাল পাওয়া সম্ভব। কিন্তু আমি যদি আরো পিওর পেতে চাই, 90% না 100%, তখন কি করতে পারি? এনি আইডিয়া? এনি আইডিয়া বলো। যদি আমরা এরপর ফ্লোটিং প্রসেসটা করব। নো, আমরা যেটা করব সেটা হচ্ছে যে ক্রিস্টালকে আলাদা করে নিয়ে আসলাম সেটাকে আবার হচ্ছে সলিউশনে নেব, এবং সলিউশন প্রসেস ক্রিস্টালাইজেশন প্রসেস এটাকে রিপিট করব। যে KClটাকে নিয়ে আসলাম সেটাকে যদি আবার হিট দেই 100 ডিগ্রিতে, তাহলে যদি NaCl কিছু থেকেও যায় সেটা ক্রিস্টালে থাকবে। সলিউশনটাকে আবার সেপারেট করে ক্রিস্টাল ফর্ম করলে তখন এটা 99% পিওর KCl পাওয়া সম্ভব, এবং ওইটাকে তখন আমরা বলি সলিউশন রিক্রিস্টালাইজেশন প্রসেস। এখানে খেয়াল করো, when a high purity product of KCl required, the crystalline KCl is redissolved and recrystallized to provide double refined product contain more than 99.9% of KCl. তোমাদেরকে যখন ল্যাবরেটরিতে মিউরেট অফ পটাশ দেখানো হবে, তোমরা কি অ্যাগ্রোনমিতে দেখেছো? জি ম্যাম। কি রকম দেখতে বলো তো? লাল কালার। ম্যাম লাল আর সাদা মিক্স থাকে। ব্রিক রেড কালার বলি আমরা, ইট লাল, তাই না? কিন্তু ইট লাল কালারের মিউরেট অফ পটাশ ছাড়াও একটা KCl আসলে ল্যাবরেটরিতে পাওয়া যায়। তোমরা যখন আমাদের ল্যাবে দেখবে তখন তোমাদের দুইটা জিনিস দেখানো হবে, একটা হচ্ছে সাদা রঙের আর একটা হচ্ছে কমলা রঙের। এটা কমপ্লিটলি সাদা, যেটা হচ্ছে KCl আমরা বলি কেমিক্যাল গ্রেড, ফার্টিলাইজার গ্রেড না, কেমিক্যাল গ্রেড। ওটাকে ডাবল রিফাইন করা, সলিউশন ক্রিস্টালাইজেশন প্রসেসে ডাবল রিফাইন করা KCl, যেটা দেখতেই তোমার কাছে মনে হবে যে সোডিয়াম ক্লোরাইডের সল্টের মতো, কমপ্লিটলি ডিফারেন্ট। KCl যে ফার্টিলাইজার তোমরা দেখেছো, ওর সাথে ডিফারেন্ট কেমিক্যাল কম্পোজিশন না, রেদার পিওরিটিতে। যখন আমরা ডাবল ক্রিস্টালাইজেশন করি তখন পিওরিটি বাড়ে, এবং সেটাকে ইউজুয়ালি কেমিক্যাল হিসেবে ইউজ করার জন্য ল্যাবে আমরা নিয়ে আসি KCl। এখন আমরা বুঝতে পারছি সলিউশন রিক্রিস্টালাইজেশন প্রসেস। মূল প্রসেসটা হচ্ছে ক্রিস্টালাইজেশন, ওইটাকে যখন রিপিট করি তখন সেটা হচ্ছে সলিউশন রিক্রিস্টালাইজেশন। নাও আমরা তাহলে সেপারেট করে ফেললাম মিউরেট অফ পটাশকে।
সেপারেশন শেষ হয়ে গেলে আমরা বলছিলাম যে আমরা ডি ওয়াটারিং, কম্প্যাক্টিং, সাইজিং করব। যখন সেপারেট হয়ে যাওয়া KCl এর ক্রিস্টালকে আবার আমরা ওয়াশ করি উইথ ব্রাইন ওয়াটার, এন্ড ফিনিশ প্রোডাক্ট যেটা হয় সেটাকে ডি ওয়াটার করা বা ড্রাই করা, সেন্ট্রিফিউজ করা, এরপরে হচ্ছে কম্প্যাক্ট করে আমাদের ডিজার্ট পার্টিকেল সাইজে নিয়ে আসা হয়। এই ছবিটা খেয়াল করো, কম্প্যাক্টিং যেটা দিয়েছি, কম্প্যাক্টিং প্রডিউসেস গ্র্যানুলার ম্যাটেরিয়ালস, কারণ কম্প্যাক্ট করে এখানে লেফট সাইজের ছবিটা দেখো, চকলেটের মতো এক ধরনের, চকলেট ক্যাডবেরির বারের মতো না অনেকটা, এরকম প্রোডাক্ট তৈরি করা হয় যেখান থেকে পরে ভেঙে ফাইন আকারে মিউরেট অফ পটাশ তৈরি করে, যেটা তোমরা ল্যাবরেটরিতে দেখেছো। উপরে এই ছবিটা হচ্ছে একটু ম্যাগনিফাইড ইমেজ, মিউরেট অফ পটাশের ক্রিস্টাল গুলাকে বড় করে দেখানো হয়েছে। নিচের ছবিটা খেয়াল করো, অ্যাকচুয়াল সাইজে যেটা মিউরেট অফ পটাশ যায়। সো কম্প্যাক্টিং করে আসলে রোলার দিয়ে রোল করে বড় বড় এরকম শীটের মতো আসে, যেটাকে গুঁড়া করে ফাইনালি মিউরেট অফ পটাশের ক্রিস্টাল আমরা পাই। সো দ্যাটস অল অ্যাবাউট দি ম্যানুফ্যাকচারিং অফ মিউরেট অফ পটাশ। তোমাদের এইখানে প্রসেসটা সিম্পল, তোমরা সবাই বুঝো, কিন্তু মিউরেট অফ পটাশের ম্যানুফ্যাকচারিং তোমরা পরীক্ষায় আসলে বেশিরভাগ স্টুডেন্ট কনফিউজ যে জায়গাটায় করো, সেটা হচ্ছে দুইটা জিনিস খেয়াল করবে পরীক্ষায় আসলে, সেটা হচ্ছে কি আসছে তোমাদের, কি ম্যানুফ্যাকচারিং অফ KCl অথবা রিকভারি অফ KCl ফ্রম পটাশ কন্টেনিং মিনারেল, এই টার্মে আসছে কিনা। যদি এই টার্মে আসে তাহলে শুরু করবে এই ব্লক ডায়াগ্রাম থেকে, মানে হচ্ছে পটাশের ওর থেকে শুরু করবে, যে পটাশ ওর থেকে আমরা ক্রাশিং, গ্রাইন্ডিং করব, স্ক্রাবিং, ডিসলাইমিং করব, তারপর সেপারেট করব। সেপারেশনে অল্প অল্প করে দুইটা প্রসেসই লিখবে, ফ্লোটেশন, সলিউশন, ক্রিস্টালাইজেশন। আমরা দুই ভাবে সেপারেট করতে পারি, এক হচ্ছে ফ্লোটেশন প্রসেস, দ্বিতীয় হচ্ছে সলিউশন ক্রিস্টালাইজেশন প্রসেস। দুইটা প্রসেস শেষ করে ডি ওয়াটারিং, কম্প্যাক্টিং এন্ড সাইজিং, এই পুরো ব্যাখ্যাটা আসবে তখন। কিন্তু যদি আমরা এইভাবে প্রশ্ন করি যে ডিসক্রাইব দ্য সেপারেশন অফ KCl by flotation process, or flotation processের নাম দিলাম না, শুধুই separation, how you separate KCl from potash containing mineral to produce muriate of potash, তখন তোমাকে আসলে flotation process and solution crystallization process শুধু দুইটা প্রসেসের কথা লিখলেই চলবে। You do not need to start from potash ore। এবং আরেকটা টাইপের প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে বলে দেয়া হয় যে এই টাইটেলটাই আসে, ডিসক্রাইব দ্য রিকভারি অফ KCl ফ্রম পটাশ কন্টেনিং মিনারেল বাই সলিউশন ক্রিস্টালাইজেশন প্রসেস অর বাই ফ্লোটেশন প্রসেস। ইন দ্যাট কেস কিন্তু তোমাকে পুরোটাই বলতে হবে। এই জায়গায় এসে আমি যদি ফ্লোটেশন প্রসেসের কথা বলে রাখি, সলিউশন ক্রিস্টালাইজেশন প্রসেসের ব্যাখ্যার প্রয়োজন নেই, বা আমি যদি সলিউশন ক্রিস্টালাইজেশন প্রসেস বলি, ইউ ডু নট নিড টু এক্সপ্লেইন ফ্লোটেশন প্রসেস। ঠিক আছে? সো আমি যদি সেপারেশন প্রসেস চাই তোমাদের কাছে, তাহলে সেপারেশন প্রসেসই দিবে। কিন্তু আমি যদি ম্যানুফ্যাকচারিং চাই অথবা রিকভারি অফ পটাশিয়াম ক্লোরাইড ফ্রম পটাশ কন্টেনিং মিনারেল চাই এবং স্পেসিফিক প্রসেসের নাম দিয়ে থাকি, তাহলে ওই প্রসেস দিয়ে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে কত মার্কসের কোশ্চেন, কত মার্কসের কোশ্চেন সেটা খেয়াল করলেও তুমি আন্দাজ করতে পারবে তোমাকে কি শুরু থেকে শেষ পর্যন্ত লেখা চাচ্ছি, নাকি তোমাকে শুধুই প্রসেস, একটা প্রসেস চাইছি। অনেক সময় একটা প্রসেসে পুরোটা চাওয়া হয়, যে তুমি ফ্লোটেশন প্রসেস ফলো করে রিকভারি অফ পটাশিয়াম ক্লোরাইডকে ফ্রম পটাশ কন্টেনিং মিনারেল এই পুরোটা এক্সপ্লেইন করো বা ডিসক্রাইব করো অথবা ডিপিক্ট করো। ঠিক আছে? তখন তোমরা শুধু প্রসেসটা লিখলে হয় না। তোমার কাছে আমি ম্যানুফ্যাকচারিং প্রসেস জানতে চাচ্ছি বাই ফলোইং দি ফ্লোটেশন প্রসেস। একটা প্রসেস দিয়ে দিলে কোশ্চেনটা লম্বা হয় না, একটু ছোট হয়, সে কারণে অনেক সময় একটা প্রসেস দেওয়া হয়, ফ্লোটেশন, ইদার ফ্লোটেশন অর সলিউশন ক্রিস্টালাইজেশন। কিন্তু তখন তোমরা যেটা কনফিউজ করো, যেটা ম্যানুফ্যাকচারিং পুরোটা লিখতে হবে নাকি লিখতে হবে না। রিকভারি অর ম্যানুফ্যাকচারিং যেটাই বলা হোক না কেন, যদি বলা হয় রিকভারি অফ KCl ফ্রম পটাশ কন্টেনিং মিনারেল ফলোইং ফ্লোটেশন প্রসেস, তুমি অবশ্যই পুরোটা লিখবে। শুধু এই জায়গায় এসে সলিউশন ক্রিস্টালাইজেশন প্রসেসকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। বুঝতে পারছি আমরা এখন? এবার একটু তোমাদের অডিওটা অন করো।
তোমরা যদি বুঝে থাকো এখানে, তাহলে মিউরিয়েট অফ পটাশিয়াম ম্যানুফ্যাকচারিং টেকনোলজি আমাদের শেষ। আমাদের আমার পোর্শনের ফার্টিলাইজারের অংশটুকুই শেষ। নেক্সট ক্লাস থেকে, নেক্সট সোমবারে সম্ভবত, সোমবার এবং বুধবারের ক্লাসে যে কোনো একটা ক্লাসে তোমাদের শহীদ স্যার ক্লাস নিয়ে সুগার হয়তো শেষ করাবেন, এবং তারপরে তোমাদের সাথে আক্তার স্যার ফার্টিলাইজারের অংশটা কন্টিনিউ করবেন। উনি তোমাদেরকে প্রোডাকশন টেকনোলজিতেই যাবেন, ম্যানুফ্যাকচারিং অফ ইউরিয়া বা প্রোডাকশন টেকনোলজি অফ ইউরিয়া দিয়ে উনি শুরু করবেন তোমাদের ক্লাস। তো আমার সাথে তোমাদের যে পোর্শনটায় ক্লাস হলো, আমি যদি সামারি করি, আমরা ফার্টিলাইজার ইন্ট্রোডাক্টরি ফার্টিলাইজারের একটা ক্লাস করছি, যেখানে ফার্টিলাইজার কি, তার ক্লাসিফিকেশন কি, তার সোর্স কি, ফর্মস কি, সেটা জেনেছি। তারপর আমরা জানলাম হচ্ছে প্রপার্টিজ অফ ফার্টিলাইজার, দেন স্পেসিফিকেশন অফ ফার্টিলাইজার। প্রপার্টিজের সাথে একটা আলাদা টপিকস আমরা পড়েছি প্রপার্টিজেরই, সেটা হচ্ছে কম্প্যাটিবিলিটি। স্পেসিফিকেশনের পরে আমরা যেটা দেখলাম সেকেন্ডারি অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার গুলো। তারপরে আমরা দেখেছি স্লো রিলিজ, কন্ট্রোল রিলিজ এবং কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স একসাথে আমরা একটু অল্প দেখে নিয়েছি। এন্ড ফাইনালি আমরা দেখছি ম্যানুফ্যাকচারিং টেকনোলজি অফ পটাশিয়াম ফ্লোরাইড। এই হচ্ছে আমার পোর্শন, যেটা তোমাদেরকে পড়ানো হয়েছে। এই পুরো পোর্শনটা লেকচার শিডিউল আমি তোমাদের আমি আশিকের সাথে কথা হয়েছে, আমি পাঠিয়ে দিব আজকে তোমাদের কাছে, ও তোমাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে, সম্পূর্ণটারই। এবং কি ধরনের কোশ্চেন হতে পারে, মিউরিয়েট অফ পটাশ থেকে অলরেডি আমি বলেছি তোমাদেরকে যে ম্যানুফ্যাকচারিং টেকনোলজি আসতে পারে তোমাদের আইদার পুরো ম্যানুফ্যাকচারিং টেকনোলজি অথবা রিকভারি প্রসেস আলাদা করে, সেপারেশন প্রসেস আলাদা করে আসতে পারে, অথবা তোমাদের পটাশ কিভাবে পাওয়া যায় সেটাকে যদি তোমাকে মাইনিং এবং ইভাপোরেশন দুইটাকে ব্যাখ্যা করে বলতে হয় বা ডিসক্রাইব করে বলতে হয়, তাহলে সেটা আসতে পারে। কমন পটাশ কন্টেনিং মিনারেল অনেক স্যারেরই খুব প্রিয় কোশ্চেন, এটা মাঝে মধ্যেই আসে পরীক্ষায় তোমাদের। আর হচ্ছে এখান থেকে এই 3-4টা কোশ্চেনই হয়। শুরুর দিকের ক্লাসে ইন্ট্রোডাক্টরি যেটা ফার্টিলাইজারের ক্লাসিফিকেশন আসতে পারে, সোর্স গুলো আসতে পারে, দেন প্রপার্টিজ অফ ফার্টিলাইজার, 1-2টা প্রপার্টিজ ক্লাস টেস্ট অর ফাইনাল সব সময়ই থাকে, অলওয়েজ প্রপার্টিজ অফ ফার্টিলাইজার 1টা বা 2টা থাকেই, বা ফাইনালে হলে 2-3টাও থাকে কখনো কখনো। স্পেসিফিকেশন অফ ফার্টিলাইজার, এটার ক্ষেত্রেও 1টা বা 2টা ফার্টিলাইজারের স্পেসিফিকেশন আসে পরীক্ষায়, ক্লাস টেস্ট, ফাইনাল এন্ড প্র্যাকটিক্যাল, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটাতেই থাকে। যদি ক্লাস টেস্টে চলে আসে ফাইনালে হয়তো অমিট করে দিব আমি, বা ফাইনাল ক্লাস টেস্টে না দিলে ফাইনালে দেওয়া হয়, এভাবে অল্টারনেট করে, বাট থাকে। স্পেসিফিকেশন, প্রপার্টিজ দুইটা ডেফিনেটলি থাকবে। প্রপার্টিজের মধ্যে কম্প্যাটিবিলিটিটা, সেটাও প্রপার্টিজের মধ্যেই কাউন্ট করা হয়, যদি ক্লাস টেস্টে থাকে হয়তো ফাইনালে এক্সক্লুড করা হয়। আর সেকেন্ডারি মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার গুলো আমি আসলে ইন ডিটেলস তোমাদেরকে পড়াইনি, যেরকম শর্টে করেছি হয়তো ছোট কোশ্চেন করলে, এবং স্লো রিলিজ, কন্ট্রোল রিলিজও তাই ছোট কোশ্চেন হলে। এখান থেকে ছোট কোশ্চেন হতে পারে যে হোয়াট ইজ স্লো রিলিজ ফার্টিলাইজার, বা হোয়াট ইজ কন্ট্রোল রিলিজ ফার্টিলাইজার, এক্সাম্পল দাও, বা হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ স্লো রিলিজ ফার্টিলাইজার অর ডিসঅ্যাডভান্টেজ অফ কন্ট্রোল রিলিজ ফার্টিলাইজার, কাইন্ড অফ দিস। এবং যেটা যে অনেক সময় স্যারদের আরেকটা থাকে যে ভার্সাস করা, কম্পাউন্ড ফার্টিলাইজারের সাথে কমপ্লেক্স ফার্টিলাইজারের ভার্সাস করো। ভার্সাস গুলো আমার খুব বেশি পছন্দের না, যদিও কম্পেয়ার করে করে লেখা। তারপরে ওই ফার্টিলাইজার গুলোর সম্পর্কে তোমাদের কাছে হয়তো এরকম আসতে পারে যে হোয়াট ইজ কমপ্লেক্স ফার্টিলাইজার, কম্পাউন্ড ফার্টিলাইজার এন্ড স্ট্রেট ফার্টিলাইজার, এ ধরনের কোশ্চেন হতে পারে, যেটা ক্লাসিফিকেশনে আমরা পড়েছি, সাথে একটু যোগ করে দেওয়া। আর সেকেন্ডারি মাইক্রোনিউট্রিয়েন্ট গুলোর ক্ষেত্রে ভালো করে খেয়াল করো যে আসলে কোন কোন ফার্টিলাইজার গুলো ওই ক্যাটাগরিতে বিলং করে। অনেক সময় তোমাদের ভাই আসে, ক্লাস টেস্টে ফাইনালে অনেক সময় কোশ্চেনও হয়, যদি কোশ্চেন সরাসরি না করে ভাই জিজ্ঞেস করে, তোমরা যেন অ্যাটলিস্ট বলতে পারো হোয়াট আর দি ক্যালসিয়াম কন্টেনিং ফার্টিলাইজার, হোয়াট আর দি ম্যাগনেসিয়াম কন্টেনিং ফার্টিলাইজার, হোয়াট আর দি সালফার কন্টেনিং ফার্টিলাইজার। এবং মাঝে মাঝে কোনো কোনো স্যাররা জিজ্ঞাসা করেন যে কত পার্সেন্ট নিউট্রিয়েন্ট থাকে, যেটা আমরা স্পেসিফিকেশনেও পড়ি, কিন্তু এখানে আলাদা করে একটু খেয়াল করে রাখবে। স্পেসিফিকেশনের সাথে তোমার সেকেন্ডারি মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজারের যে অংশটা আমি পড়াইছি, দুটো খেয়াল করে পড়লে কিন্তু আলাদা করে মুখস্থ করার জিনিস খুব কম। আর ডেফিনেটলি 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 যে কোনো ফার্টিলাইজার যখন পড়ো, ফর এক্সাম্পল ইউরিয়া, তুমি নাইট্রোজেনের ফাংশন ভালো করে জানবে ইন প্ল্যান্ট। যখন তুমি মিউরেট অফ পটাশ পড়বে, পটাশিয়ামের ফাংশন ইন প্ল্যান্ট খুব ভালো করে জানবে, যাতে করে তোমাদের ভাইবার জন্য খুব 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 করে ভালোভাবে অ্যান্সার দিতে পারো, একদম অ্যাকিউরেটলি, এক্স্যাক্টলি, যাতে বোর্ড ইমপ্রেসড হয়। ঠিক আছে?
ম্যাম কম্পেটিবিলিটিতে যে চার্টটা আমাদের দেখাইছিলেন ম্যাম, দুইটা চার্টের মধ্যে একটু ঝামেলা ছিল আর কি। দুইটা চার্টের মধ্যে ঝামেলা ছিল, ঝামেলার তোমাদের দরকার নেই, তোমরা ছোট চার্টটা পড়বে, কারণ বড় চার্টটার দরকারই নেই তোমাদের। বড় চার্টটার একই রকম চার্টও পাওয়া যায়, এক্স্যাক্টলি সেম চার্টের বড় পাওয়া যায়। না ম্যাম, বড় চার্টটার সাথে ছোট চার্টের মানে যেই ইনফরমেশন গুলো আছে ম্যাম, ওইখানে কিছুটা ভুল আছে আর কি। আমাদের ইউরিয়ার সাথে ওই এসএসপি আর টিএসপি দুইটাই হচ্ছে ইনকম্পেটেবল লেখা পরের চার্টটার মধ্যে। ইনকম্পেটেবল না, আসলে এটা লিমিটেড কম্পেটিবিলিটি বলা হয়। ইনকম্পেটেবল আর লিমিটেড কম্পেটিবিলিটির মধ্যে পার্থক্য আছে। যে পার্থক্যটা আমি কারণটা বলেছিলাম না, যে ইউরিয়ার সাথে আসলে এসএসপি এবং টিএস সুপার ফসফেট গুলোর সমস্যা কি হয়। স্টিকিনেস যখন হয়, হাইড্রেশন ওয়াটার যখন রিলিজ করে, তুমি যদি মনে করো যে এখন মিক্স করে এখনই জমিতে দিয়ে দিবে, তাহলে সেটা সমস্যা করবে না। কিন্তু যদি তুমি রেখে দিতে চাও, তখন সেটা ইনকম্পেটেবল হয়ে যাবে। যদি আমি স্টোর করি ফার্দার স্টোরেজে, স্টোর করে তুমি যদি স্টোর করে, যখন ধরো আজকে মিক্স করছো, তুমি হয়তো 15 দিন পরে বা 1 মাস পরে জমিতে দিবে, বা লার্জ স্কেলে মিক্স করছো, তোমার থাকতে পারে, তখন এটা আসলে ইনকম্পেটেবল, কারণ ওই স্টিকি জিনিসটাকে তুমি আর ইউজ করতে পারবে না। কিন্তু তুমি যদি মনে করো যে আমি হচ্ছে এখন মিক্স করে, আজকে সকালে মিক্স করে আজকে জমিতে দিব, তাহলে এটা আসলে লিমিটেড কম্পেটিবিলিটি। খুব সামান্য পরিমাণে দিতে দিতে হয়তো অল্প একটু হাইড্রেশন হবে, একবারে হবে না তা না, যেহেতু রিঅ্যাকশন করলেই হাইড্রেশন হয়, কিন্তু স্টোর না করলে সেটা লিমিটেড কম্পেটিবিলিটি না। সেজন্য হচ্ছে দুইটা ইনফরমেশনকে এক্স্যাক্টলি রং বলা মুশকিল। কেউ যদি বলে ইনকম্পেটেবল, ইন দ্যাট সেন্স আমি রেখে দিলে এটা আসলে ইনকম্পেটেবলই হয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু এটা আসলে লিমিটেড কম্পেটিবিলিটি পুরোপুরি। যেমন অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে ইউরিয়া যেরকম করে যে সিআরএইচ একেবারে 18তে নেমে আসে, এই ধরনের ইনকম্পেটিবিলিটি ফর্ম করে না। বুঝতে পারছি? ওকে, আমি তাহলে তোমাদের নেক্সট ক্লাস কি এখন? ম্যাম স্যার জয়েন করছে, তো আপনি সবার জন্য এড না করে শুধু লিভ। হ্যাঁ, আমি লিভ করতেছি এবং আমি তোমাদের লেকচার শিডিউল গুলো পাঠিয়ে দিব, ঠিক আছে? আজকে তোমরা পেয়ে যাবা।